মনে হয় যে বিএনপি খুবই আমি আমি আমার কথাটা বলে রেখে আমার কাছে মনে হয় যে বিএনপি খুবই সুবিধাবাদী দল। এখন এসে জামাতের যেই দোষগুলি তারা বাইর করতেছে সেই দোষগুলি তো অতীতের দোষ। তারপরে তো মানে যদি দোষও হয় তারপরে তো বিএনপি তাকে ভালোবাসতে কোনো অসুবিধা হয় নাই। ইন দ্য মিন টাইম আমি এই যে লিফলেটটা দেখতেছিলাম যেখানে মধ্যে খুব খুশি বেগম খালেদা জিয়াকে এবং জনাব মতিউর রহমান নিজামীকে 4 দলীয় জোট ঘোষণার সময় সেটি আমরা দেখতে পাচ্ছিলাম। যাই হোক, আমি একটু জনাব অ্যাডভোকেট আল মামুন রাসেলকে অ্যাডভোকেট আল মামুন রাসেলের কাছে একটু আসতে চাই। অ্যাডভোকেট রাসেল, আমি জামায়াতের আমিরের ভেরিফাইড ফেসবুক পোস্টে জনাব ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পোস্ট থেকে আমি একটু পড়ে শোনাই। সম্প্রতি লক্ষ্য করেছি কেউ কেউ জামাতে ইসলামের প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছেন। আপনাদের প্রতি সবিনয় অনুরোধ রাখতে চাই, সত্যি যদি আপনারা জামাতে ইসলামীকে ভালোবাসেন তাহলে অনাকাঙ্ক্ষিত এই ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। জামায়াতের মন মতো না হলে সোশ্যাল মিডিয়ায় যে ক্রমাগত আক্রমণ এবং সেই আক্রমণের মধ্যে কোনো শালীনতা, কোনো ধরনের যুক্তি, কিচ্ছু ধারণা ধারা, এইটাকে আপনি কিভাবে দেখেন এবং জামায়াতের আমিরের পর অনুরোধের পর এইটা আসলে থামবে কিনা? অ্যাডভোকেট রাসেল। জি, অসংখ্য ধন্যবাদ খালিদ ভাই এই চমৎকার প্রয়াসে আমাকে যুক্ত করার জন্য। সাথে প্রথম কথা হচ্ছে খালিদ ভাই, আমি আসলে এটা আমাদের বাংলাদেশের কেন যেন একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আপনি শুধু বললেন যে জামাতের বিপক্ষ লিখলে মানুষ গালাগালি করে। আপনি আমার পেজে, আমি যে টকশোগুলোতে রিসেন্টলি টকশোগুলোতে আমি যাচ্ছি, আপনি আমার পেজে দেখবেন মানে শত শত, মানে আমি এমন কমেন্ট আমি নিজেও নিতে পারি না। আমাকে রাজাকারের বাচ্চা, পুরোপুরি রাজাকার, এ মা ধরে বাবা ধরে। এখন আমি এগুলোকে আসলে মানে বাংলাদেশে একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে। আমি আমি এটা বলছি না তারা গালি দিলে আমি তাকে গালি দিতে হবে। কেউ কুকুর আমাকে কামড় দিবে জন্য আমি কুকুরকে কামড় দেবো, আমি এটা কখনো বিশ্বাস করি না। এবং জামাত থেকে আমরা সবসময় এটা বিশ্বাস করি, যারা ইসলামকে ওন করে তাদের জন্য কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় বলেছে এবং সূরা আসরের মধ্যে বলেছে যে নিশ্চয় ক্ষতির মধ্যে তারাই, ওয়াল আসরে, সময়ের কসম, ক্ষতির মধ্যে তারাই আছে যারা ধৈর্য ধারণ করেছে, তারা ছাড়া, এবং কল্যাণের পথে মানুষকে ডেকেছে। মানে আপনি ধৈর্য ধারণ করলে আপনি ক্ষতির মধ্যে নেই, এটা আল্লাহ তাআলা একবারে কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছে। তার মানে যারা ইসলামকে ওন করে, এটা কি জামাত ইসলামে প্র্যাকটিস করা হয়? না না না, আমি আপনাকে হলপ করে বলতে পারি, যারা জামাতের কিছু আছে, জামাতের সাপোর্টার আছে, কিছু আছে জামাতের সাপোর্টার আছে পছন্দ করে, আর কিছু আছে হচ্ছে জামাতের একবারে সরাসরি। জামাতের কিছু আপনি ম্যান পাওয়ারে কিছু ক্যাটাগরিজ আছে, আপনি কর্মী, তাদের হচ্ছে রোকন, কিছু ক্যাটাগরিজ আছে। আমি মনে করি কোনো দায়িত্বশীল জায়গা থেকে কেউ কখনো এটা করে না। যারা পার্সোনালি পছন্দ করে, আসলে আমি একটা কথা বলি খালিদ ভাই, জামাতের ব্যাপারটা হচ্ছে জামাতের একটা কালেকটিভ হ্যাপিনেস আছে, একটা কালেকটিভ সরোনেস আছে। মানে জামাতের যারা জনশক্তিরা, তারা যদি একজনে আপনি দেখবেন জামাতের এই রিসেন্টলি গুম কমিশনে একটা আসছে যে জামাতের সবচেয়ে বেশি গুম হয়েছে কিন্তু সবচেয়ে বেশি ফেরত আসছে। তার কারণ হচ্ছে জামাতের যদি সাতক্ষীরাতে কেউ একজন যদি গুম হয়, তাহলে প্রত্যেকটা উপজেলা, জেলা শহরে আপনি যাবেন, যাকে জিজ্ঞেস করবেন জামাতকে ওন করে, সে বলবে যে মনে হচ্ছে যে আমার ভাইকে আমি হারিয়ে ফেলেছি। মানে প্রতিবারটা এত বেশি জোরালো হয়। তার মানে তাদের যে কালেকটিভ হ্যাপিনেসটা একরকম, আবার কালেকটিভ সরোনেস, এই যে কেউ শহীদ হলে সে মনে করে নিজের ভাইকে হারিয়ে ফেলেছে, আবার কাউকে একটু, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমার সমস্যা হচ্ছে কালেকটিভ মিথ্যা কথা বলায়, কালেকটিভ যে জিনিসটা করা হয় না সেই জিনিসটা তারা আরোপ করায়। আমি দেখি যে এই জিনিসটা, মানে আমাকে যদি আপনি রেটিং করতে বলেন, আওয়ামী লীগ ওইগুলি করেছে, এনসিপি ওইগুলি করেছে, জামায়াত ইসলামী সবচেয়ে বেশি করেছে। আমি আপনাকে শুরুতেই বলেছি জামাত ইসলামের যখন আনন্দিত হয় সবাই মনে করে আমি সাপোজ জামাত ইসলাম এবার এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি যত বড় বড় পোস্ট গুলো আছে, হ্যাঁ, যেমন আমাদের সুপ্রিম কোর্টের বারে সহকারী অ্যাটর্নি জেনারেল বা 1-150 জন আমরা দেখেছি, তার মধ্যে হয়তো 10 জন থেকে 12 জন হচ্ছে জামাতের, আর বেশিরভাগই বিএনপির। কিন্তু বিএনপির যদি কোনো কিছু মানে অ্যাচিভমেন্ট হয় তাহলে তারা মনে করে পার্সোনালি আমি অ্যাচিভ করেছি। আর জামাতের যদি কোনো একজন সমর্থক যদি অ্যাচিভমেন্ট কোনো কিছু করে, তাহলে প্রত্যেকেই মনে করে যে আমি, এটা আনন্দটা আমার। এই জন্য জামাতের এই আনন্দের দিক থেকে তারা হচ্ছে কালেকটিভ হ্যাপিনেস, আবার হচ্ছে দুঃখের দিক থেকে তারা কেউ একজন ভাই আহত। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে জামাতের কালেকটিভ হ্যাপিনেসের কথা যেটা বলতেছেন সেটা আমি মানিও, কালেকটিভ সরনেসের কথা যেটা, মানে দুঃখের কথা যেটা আপনি বলতেছেন সেটাও আমি মানি। আমি আবারও বলি, মানে এতে তো কোনো সমস্যা নাই।
কিন্তু আমরা যখন জামায়াতের আমিরের সাথে কথা বলি, আমরা যখন আপনার সাথে কথা বলি, তখন আমরা একরকম প্রকাশ এবং প্রচার পাই। যখন আমরা দেখি যে আপনাদের বিপক্ষে কোনো কথা বললে এই আক্রমণটা কিভাবে আসে, সেইটা আমাদের আরেকটা এটা রকম। এটা খালিদ ভাই, এটা কিন্তু সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। আজকে 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 আপনি যদি আজকের এই শোতে আমি বিএনপির বিরুদ্ধে যতগুলো কথা বলবো, যারা বিএনপির ম্যান পাওয়ার আছে, যদিও ওনারা অন্য অন্য কাজে ব্যস্ত, যদি সোশ্যাল মিডিয়া অথবা হচ্ছে যে ভালো কাজগুলো টক শো দেখায়, এত সময় কিন্তু বিএনপির লোকজনের বা বিএনপির ম্যান পাওয়ারের কিন্তু এত সময় নেই। কিন্তু জামাতের এই জায়গাটা ঠিক আছে, তারা হচ্ছে এই যে খালিদ ভাইয়ের একটা টক শো, এই টক শোতে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু সমালোচনা, সংযোজন বিয়োজন হবে, আমার জ্ঞানের গভীরতা বাড়বে, এই জন্য যে আসে, এটাকে আপনি তো সাধুবাদ জানানো উচিত যে তারা। আমি আপনাকে পড়ে শোনাই। শহীদুল ওনার নাম। কেউ আপনাকে বকা দিলে তাকে জামায়াত মনে করেন, এটা একটা স্বপ্নদোষের মতো না ভাই। কেউ আমাকে বকা দিলে আমি তার সাথে এঙ্গেজ হইতে চেষ্টা করি, আমি দেখি তার ফেসবুক পেজে বা তার অন্যান্য সময় সে কি বলে, তো সেই জন্য আমি বুঝতে পারি। এই যে আপনি একটা কথা বললেন, এই কথাটা কি একটা জাতীয় টেলিভিশনে, এইটা সরি মানে অনেক মানুষ এটা দেখে, জাতীয় টেলিভিশন না ধরেন, এটা ইয়াতে এটা বলার মতো কথা? আমি এগুলি প্রত্যেকটা কথায় আমি এটা বলতে পারি আপনাকে, এটা আমি বললাম। কেউ আমাকে বকা দিলে আমি তাকে জামাত মনে করি, ব্যাপারটা এরকম না। একদম জামাতের নাম ধরেই, জামাতের কর্মীরাই, জামায়াতের লোকরাই দেয়, আমি দেখেও দেখছি। অনেকে বলে কি, আমি বলি অ্যাডভোকেট হেলাল, আমি বলি অনেকে বলে যে এটা বট বাহিনী করছে, কিন্তু বট বাহিনী বলে কিন্তু কিছু নাই। প্রত্যেকটা বটের পিছনে একটা মানুষ আছে না, একটা মানুষ থাকে, মানুষ আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে আসলে আমরা মানুষকে, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। খালিদ ভাই আমরা যে কোনো একটা আইডি আইডেন্টিফাই কিভাবে করি? আমরা আইডেন্টিফাই করি এভাবে যে আইডিটা হচ্ছে প্রোফাইল পিকচারটা কার দেয়া আছে। হ্যাঁ, আমি রিসেন্টলি আফ্রিকা গিয়েছি। আফ্রিকায় একজন আওয়ামী লীগের একজন নেতার সাথে আমার দেখা হয়েছে, এই পূর্ব আফ্রিকায়। তো যাওয়ার পর ওনার মোবাইলটা আমি দেখলাম, ওনার মোবাইলে আমি কয়েকটা এই আইডি দেখলাম, যে কোন একটা আইডির মধ্যে হচ্ছে আপনার জামাতের আমিরের, না আমি দেখেছি তার মোবাইলে, আমি দেখেছি। মোবাইল তো একটা ব্যক্তিগত ব্যাপার, বন্ধু না হইলে কাউরে কেউ দেখতে দেয় না। তার ওখানে সাইন ইন করা একটা বিএনপির একটা আইডি আছে, আর একটা জামাতের একটা আইডি আছে। আপনি তার মোবাইল কি করে দেখলেন? এটা হচ্ছে তৃতীয় পক্ষ। তার মোবাইল কি করে দেখলেন? আমি একই হোটেলে ছিলাম, একই হোটেলে আমরা গল্প করতে করতে সামনে তার মোবাইলটা আপনি দেখেছেন? আমি সাধারণত দেখি না অন্যের মোবাইল এরকম করে। না এটা দেখি না, এটা আমি নিজেও দেখি না। হঠাৎ হঠাৎ হচ্ছে সে যে কোনো একটা টক শো আমাকে দেখাচ্ছে। টক শো দেখতে গিয়ে আমি এই জিনিসটা দেখলাম, একটা নোটিফিকেশন আসছে। নোটিফিকেশনটা দেখলাম যে হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিটা আমি দেখতে পেলাম, এই ছবিটা হচ্ছে জামাতের আমিরের ছবি দেয়া আছে। তখনই আমার একটু হলো, আমি মনে করি, আমি প্রথমত হচ্ছে আমি বলছি যে এটা যদি কেউ করে, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা করার কোনো ধরনের সুযোগ নেই। আমার মনে হয় অ্যাডভোকেট রাসেলের এই ব্যাপারে অবস্থান, আমার কাছে কেন যেন মনে হচ্ছে তৃতীয় একটা পক্ষ, এই যে নিজেদের মধ্যে একটা জুলাইয়ের যারা আছে তাদেরকে একটা ডিসপিউট তৈরি করার জন্য যে কোনো একটা প্রক্রিয়া করতে পারে। কিন্তু কেউ যদি জামাতের পক্ষ থেকে যারা আদর্শিক সংগঠন করে, যারা আদর্শকে ওন করে, আমি মনে করি তারা এটা করলে এটা তাদের সাথে কখনো যাবে না। এটা করলে আমি প্রতিবাদ জানিয়ে রাখলাম। ওকে, আমার মনে হয় অ্যাডভোকেট রাসেল বিষয়টি খুব পরিষ্কার করেছেন। আমি দুইটা একটু পড়ি। ফাহিম শেখ, এই দুজন ব্যক্তিকে আনলে কি আপনার দালালি বন্ধ হয়ে যাবে? আমার জন্য বলতেছেন উনি, সেটা আপনি 6 মাস ধরে আপনাকে মেসেজ করে যাচ্ছি, তারপর আপনি এই দুজন ব্যক্তিকে আনছেন না। একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আর একজন হচ্ছেন ফরহাদ মজার। আমি চেষ্টা করেছিলাম ভাই ফরহাদ মজার বা আব্দুল্লাহ বিন রাজ্জাক, মানে ফরহাদ মজার আব্দুল্লাহ বিন রাজ্জাক বা ওরকম কারোর সাথে বসতে রাজি হন নাই। আমার দালালি বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে আপনি অনেক কনসার্ন আছেন দেখে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে মেপেছেন যে সবার থেকে জামাত শিবির গালাগাল বেশি করে? এটা সমালোচনার জন্যই সমালোচনা করা মাত্র হইতে পারে ভাই, আমার বিবেচনায় ভুলও হইতে পারে। যাই হোক, অনেকে কিন্তু জামাত শিবিরকেও গালাগালি করেন, এই কথাও ঠিক। আর আমি অ্যাডভোকেট রাসেল আপনাকে একটা ছোট ওই প্রশ্নের একটা লেজের জায়গা থেকে একটু আমি বলতে চাই যে ইসলামী দলগুলো, আপনি একটু জাস্ট আইন কানুন এবং মানে তথ্যের ভিত্তিতে আপনি বলবেন যে ইসলামী দলগুলো একটা আরেকটা মানে সবাই এক প্ল্যাটফর্মে না আসার পেছনে কি কোনো কারণ রয়েছে, নাকি কারণটা স্রেফ রাজনীতি বলে আপনি মনে করেন, মানে পলিটিক্যাল? ধরেন না, আমি মনে করি ধরেন কওমি দেওবন্দি সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না জামায়াত সরকার ক্ষমতা আসলে, এটা হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ বলতেছেন। অনেক ইসলামিক দল মনে করতেছেন, যেমন জমিয়তে উলামা ইসলামও কিন্তু মনে করতেছে যে জামায়াতরে আসলে
ঠিক ইসলামী দলই বলা যাবে না। আপনার কাছে কি মনে হয় যে ইসলামী দলগুলির মধ্যে কি অনেক বেশি পার্থক্য বাংলাদেশে? আমি আসলে খালিদ ভাই, আমি এই জিনিসটা একটু দেখি, কারণ ইসলামকে যারা ওন করে তাদের মধ্যে হচ্ছে, আপনি দেখেন আল্লাহ রাসূল কিন্তু নিজে বলেছেন যে আমার পরবর্তীতে ইহুদিদের যদি 71টা এই দল হয়, খ্রিস্টানদের যদি 72টা হয়, তাহলে মুসলিম মানে ইসলাম যারা ওন করে তাদের মধ্যে 73টা দল হবে, এভাবে বলেছেন। তার মানে আপনি দেখেছেন আমাদের 4টা মাযহাব আছে, 4টা মাযহাবে 4 রকম। এবং আপনি প্রথম যখন আসছিল হাম্বলি, শাফি, এক একজন মাযহাবের এগেইনস্টে কমপক্ষে 10 থেকে 15টা বই লিখেছে। আপনি এবং কি কেউ কাউকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শুরুতে, কেউ কাউকে, এবং আপনি যে তাফসিরগুলো গুরুত্বপূর্ণ তাফসিরগুলো, আমার মনে হয় যে অ্যাডভোকেট রাসেল আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাফসিরে, জি, তাফসিরে কাশরাফ যখন কাশরাফ সাহেব যখন লিখেছিলেন, তখন কিন্তু ওনাকে কাফের ঘোষণা দেওয়া হয়েছিল। এজন্য ইসলামের দলের একটার মধ্যে আরেকজন এটা বলবে, কিন্তু এখন কাছাকাছি চলে আসছে। একসময় ইসলামী আন্দোলনও বলেছে, জামাতও ইসলামী আন্দোলনকে বলেছে, ইসলামী আন্দোলনকে জামাতকে বলেছে, কিন্তু এখন যে তাদের মধ্যে যে একটা ঐক্য, আমি মনে করি এটাকে কনফ্লিক্ট থিওরি বলে, দ্বান্দ্বিকতার মধ্যে নতুনত্ব পাবে। আমি এটাকে এখন ভাবে দেখি না, এখন কাছাকাছি চলে আসছে, এখন ঐক্য দেখেন। অবশ্যই আমার কাছে এই যে কাছাকাছি চলে আসছে, এটাই আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ যে তারা কাছাকাছি চলে আসছে। এখন কাউকে আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, ডক্টর সায়ন্তকে যেমন প্রশ্নটা করেছেন, আমি আপনাকে প্রশ্নটা করে রাখছি। আপনি বলছেন বটে কাছাকাছি চলে আসছে, কিন্তু আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না কাছাকাছি চলে আসা। ভোটের সময়টার ব্যাপারটা এরকম, কিন্তু আপনি 4টা মাযহাব বা মাযহাব ছাড়া যারা আছেন, যারা নিজেদেরকে লামাযহাব বলেন, বা আপনি 73টা উপদল বা দলের কথা যেরকম বললেন, তারা খুব কাছাকাছি চলে আসছে, সেটা আমি দেখি না। এখন ইসলামী দল যদি বাংলাদেশে সরকার গঠন করে, ইসলামী শাসন কায়েম করতে এই দল উপদল এবং একজন আরেকজনকে যে কাফের বলা, এবং সেটা আপনি জানেন বাংলাদেশে বড় বড় মুফতি, বড় বড় মাওলানারাও কাফের বলেন। আমি হেফাজতের ইসলামীর আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর কথা বলতে পারি যে মানে তিনি আপনাদেরকে কি বলেন আপনি সেটা জানেন। আমি আরেকজন আলেমের কথা জানি, যিনি আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা আরেকজন আলেমকে কি বলেন সেটা আপনি জানেন। পরস্পর সেই ক্ষেত্রে আপনারা একটা ইউনিফাইড ইসলামী শাসন ব্যবস্থা কেমনে করবেন সেইটাও একটু আমাদেরকে একটু বলেন। মানে আমি একটু আইন কানুন দিয়ে ব্যাপারটা বুঝতে চাই। আমরা বেগম খালেদা জিয়াকে অনেকদিন পরে দেখলাম যে তিনি সশস্ত্র বাহিনী যে দিবস ছিল 21 নভেম্বর, সেটাতে তিনি উপস্থিত থেকেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসও তার সাথে কথা বলেছেন, উপদেষ্টাদের মধ্যে থেকেও কেউ কেউ তার সাথে আসলে কথা বলেছেন, আমরা এরকম দেখেছি। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন, তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন, বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে, চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না, কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে, অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে, সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি, এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আমাদের পার্টির চেয়ারপারসন, এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে, তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। অন্যদিকে যেমন তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন, এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান, সেটাও উনি করতে পারবেন, যে কটা সিটি তিনি করতে চান। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন, বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয়, তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতা আসবে, তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে, গত সরকারের সমান। তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমি এটার সঙ্গে একেবারেই একমত নই। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না। কারণ বিএনপি ইজ এ পার্টি, যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা 22 সালে ছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি। আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি, ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে, এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আবার এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না। আমাদের যে
পার্টির স্ট্রাকচার, আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে। এবং 14 বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয়, অথবা বিএনপিকে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। কিন্তু এখানে তো পাশাপাশি আরো দুইটা সত্য আছে। একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে, এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়ে এই প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে, এই বিষয়টি যেমন আছে। এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আবার আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মওদুদ আহমেদ, আমি তাকে কোট করছি, তিনি লিখেছিলেন, আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরও কম, কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি, দলটিতে নেই কোনো আত্মোপলব্ধি এবং আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব। অর্থাৎ এরকম কথা কিন্তু আছে। মওদুদ আহমেদের কথাই যে আপনার চূড়ান্ত কথা তা তো নয়। জি, মওদুদ আহমেদ তার দৃষ্টিকোণ থেকে তিনি ওই কথাগুলো বলেছেন। আমি তো মনে করি যে কথাগুলো সঠিক নয়। বিএনপি একটা পার্টি, যে পার্টিটা আপনাকে গণতন্ত্রকে রিইন্ট্রোডিউস করেছে, মাল্টি পার্টি সিস্টেম ইন্ট্রোডিউস করেছে, আগে আমি বললাম, আর রিপিট করতে চাই না। তো বিএনপি কে ওই দলের সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে তুলনা করাটাকে আমি মনে করি এটা একটা সঠিক তো নয়। আমি মনে করি এটা একটা উদ্দেশ্য প্রণোদিত। ঠিক আছে, আমি একটু অ্যাডভোকেট রাসেলের কাছে আসি। অ্যাডভোকেট রাসেল, আগের প্রশ্নটা আমি করি যে এক একটা দল এক এক রকম, মানে এক এক ইসলামী দল ইসলামের এক এক রকম ইন্টারপ্রিটেশন করার সাথে একই রকম একটা আইন কানুন সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা চালু করা সম্ভব কিনা ইসলামিক স্টেট হলে। আপনি এর আগের একটা শোতে আমি দেখতেছিলাম যে আপনি ইসলামিক স্টেট নিয়ে বলতেছেন যে স্টেটে নারী নেতৃত্ব সম্পর্কে যতক্ষণ পর্যন্ত স্টেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনেক কিছু করা যায়। এখন যদি আপনি একটু বলেন যে জামায়াতে ইসলামী এরকম কেন, যে এই যে দেখেন, আমি জামায়াতে ইসলামীকে 1971 সালের পর থেকে বাংলাদেশে যখন থেকে রাজনীতি করতেছে, আমি সব সময় কোনো না কোনো দলের ভিতরে কোনো না কোনো দলের ছায়া, জোটের ছায়া এগুলো এসে করতে দেখতেছি, এবং তারপরে তারা আবার সেই দল বা জোটকে সাংঘাতিক রকমের নিন্দা, মন্দ, গালি, মানে আমি সেই গালি মানে একটা গালি না, মানে খুবই নিন্দামন্দ করতে শুনতেছি। এইটা কেন? এই যে ধরেন বিচিত্রার প্রচ্ছদে আমি যে শিরোনামটা ছবি দেখতে পাচ্ছি, যে সেটার মধ্যে হচ্ছে বিভ্রান্ত বিরোধিতা। সেই বিভ্রান্ত বিরোধিতাটা কেন করা হচ্ছে? সেই বিভ্রান্ত বিরোধিতা শিরোনামে বিচিত্রার প্রচ্ছদে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের সরকার বিরোধী আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের যৌথ সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাতের যৌথ সংবাদ সম্মেলন, এবং সেই সংবাদ সম্মেলনে তারা কিন্তু একই রকম ভাবে একই কথা বলতেছে না। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সংসদে আলোচনার ফাঁকে শেখ হাসিনার কাছে এসে জামাতের সেই সময়কার আমির জনাব মতিউর রহমান নিজামী তার সাথে কথা বলছেন, তারকে কোনো কিছু করার একটা বলার একটা অনুরোধ করছেন, এবং সেটাও পত্রপত্রিকা অনেকবার ছাপা আছে। আপনি একটু যদি আমাদেরকে এটা বলেন, তারপর আমরা শুনবো যে ইসলামী শাসনটা নিয়ে একটু বলেন। জি, খালিদ ভাই, আমি আপনার প্রশ্ন আসছি তার আগে শাকত ভাইয়ের কয়েকটা বিষয় আমাকে একটু নিয়ে আসা দরকার। শাকত ভাই, দেখেন, বিএনপিকে যখন প্রশ্ন করা হয় জোটের বিষয়ে, যে আপনারা জামাতের সাথে কেন জোট করলেন, বিএনপি তখন বলে আমরা কি জামাতের সাথে আদর্শিক জোট করে নেই, আমরা প্রয়োজনীয় জোট করেছি। কারণ আপনি জানেন জোট দুই কারণে হয়, একটা হচ্ছে আদর্শিক জোট, আর একটা হচ্ছে প্রয়োজনীয় জোট। তার মানে বিএনপিকে যখন প্রশ্ন করে জামাতকে কেন নিয়েছে, তখন বিএনপি বলে আমরা আদর্শিক জোট করিনি, আমরা প্রয়োজনীয় জোট করেছি। তেমনি আজকে শাকত ভাই বললো যে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা জামাত গিয়েছে, খালেদা জিয়ার নেতৃত্বে কিন্তু জামাত যায় নাই। এটা হচ্ছে প্রয়োজনীয় জোট, এটা আদর্শিক জোট না। আদর্শিক জোট হলে জাতীয়তাবাদের আদর্শকে মেনে নিয়ে তারপরে হচ্ছে জোটটা হয়, সেটা আদর্শিক প্রয়োজনীয় জোট। বিএনপি যে কারণে এই জামাতের সাথে জোট করেছে, জামাতও সেই কারণেই এই কি বলে বিএনপির সাথে জোট করেছে। জোট করা ঠিক আছে, মানে আদর্শের মিল না থাকলেও ঠিক আছে। এটা এখন আপনি 11 দলের যে জোটটা, এটাও প্রয়োজন এবং আদর্শিক দুটি মিলিয়ে হয়েছে। আপনি দেখেন, মানে প্রয়োজন বেশি না আদর্শ বেশি? আমি তো বিএনপির দেখি বিএনপি প্রয়োজনে করে, জামায়াতের ক্ষেত্রে আপনার আদর্শ প্রয়োজন, আপনার এই প্রয়োজনের জন্য প্রয়োজন, দুটির জন্য প্রয়োজন। মানে যখন যেটা সুবিধা, মানে এক পকেটে প্রয়োজন আছে, এক পকেটে আদর্শ আছে, যখন যেটা সুবিধা এটা না, যখন আপনার দেশের স্বার্থের জন্য। আপনি দেখেন এবারে জুলাই আন্দোলনে যারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে কিন্তু সবাই কিন্তু আদর্শিক জোটে ছিল না, প্রয়োজনের জোটে, যে দেশের স্বার্থে সবাই জোটে আসছে।
দেখেন শাকত ভাই বলেছে যে জামাত তখন তো দাবি একটা ছিল যে দাবি একটা ছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে চলে যেতে হবে, পদত্যাগে বাধ্য করতে হবে, সেই একটা পয়েন্টে সবাই এক হয়েছে। কিন্তু পরে এটাকে আমরা দেখছি যে কার কত ক্রেডিট, এটা আসলে শিবিরই বেশি করছে না বিএনপি বেশি করছে, এনসিপি পুরাটা নেতৃত্ব দিচ্ছে, এটা নিয়ে আমরা যাই হোক। হাওয়েভার আপনি বলতেছেন যে এটা আদর্শিক জোট কখনো জামাত করে না, জামাত প্রয়োজনে জোট করে, তাই তো? এখনো তাই প্রয়োজনে জোট করে, শুধু নট অনলি জামাত, এখানে বিএনপি সেটা করেছে। বিএনপির কথাটা আমি আলাদা করে রাখি, জামায়াতের কথাটা আপনি বলেন। জামায়াতের কথা 91 সালে প্রথম ক্ষমতার স্বাদ কিন্তু জামাতে বিএনপিকে দিয়েছে, এবং জামাত কিন্তু তখন কিন্তু চাইনি যে জামাতের, আপনি দেখেন 150টি আসন যখন আওয়ামী লীগের হচ্ছে না, বিএনপির হচ্ছে না, তখন কিন্তু জামাত কিন্তু বিএনপিকে এই আসনগুলো দিয়ে তারপর হচ্ছে ক্ষমতা নিয়ে আসছে। জামাত কিন্তু মন্ত্রিত্ব চাই নাই। 96 সালে যখন বিএনপির সেই কি বলে বিদ্রোহ করেছে, তখনই কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন করতে কোনো অসুবিধা হয় পরবর্তীতে হ্যাঁ আপনি জামাত সবসময় যারা রাষ্ট্র স্বৈরশাসকের এগেইনস্টে সবসময় দাঁড়ায়। জামাত 1991 সালে জোট করেছে কেন? এরশাদের বিরুদ্ধে। 96 সালে যখন জামাত দেখতে পেল যে নির্বাচন করেছে কেন, বিএনপি যখন কোন কৌশলে ক্ষমতাটাকে নিতে যাচ্ছে, তখন হচ্ছে জোট করেনি, জামাত হচ্ছে দেশের সাথে এক ধরনের সমঝোতা করে বিএনপি পরে বাধ্য হয়েছে সেখান থেকে সরে আসার জন্য। এবং কি 2001 সালে পরবর্তী বিএনপি নিজে বুঝতে পেরে, আপনি নিজেই বলেছেন, পরবর্তীতে জামাতকে অফার করেছে এতে আসার জন্য, 4 দলীয় ঐক্য জোটে আসার জন্য। দেখেন আরেকটা বিষয় হচ্ছে শাকত ভাইয়ের আরেকটা বিষয়, আমি একটু বলি, একটু করে বুঝে বলি। ধরেন আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ হওয়ার আগে, আওয়ামী লীগ দলটি তো এখন নিষিদ্ধ, এটা নিয়ে প্রশ্ন করা একটু মুশকিল, কিন্তু আওয়ামী লীগ যদি একটু ঠিক মতো অফার করতো, তাহলে আওয়ামী লীগ জামাতের সাথে জোট করতে পারতো, বা জামায়াত আওয়ামী লীগের জোট চলতে পারতো, যেহেতু আদর্শিক কোনো ব্যাপার নাই, সমঝোতা। বা ধরেন সামনে জামাত এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাথে কোনো জোটে যায় নাই। তখন নির্বাচন ছিল না, তখন আন্দোলন ছিল, আন্দোলন ছিল কিসের এগেইনস্টে? দেশের স্বার্থে যখন আসছে, আমরা তো আসলে 71-এর চেতনা, আমি শাকত ভাই তো সবসময় 71 চেতনাকে নিয়ে আসে, কিন্তু তারেক রহমান সাহেব আমার খুব পছন্দনীয় একটা কথা তিনি বলেছিলেন যে আমাদের পূর্বপুরুষরা অতীত নিয়ে এত বেশি ঘাটাঘাটি করেছে, আমরা নতুন প্রজন্ম, আমরা কখনো অতীত নিয়ে ঘাটাঘাটি না করে আমরা দেশকে সামনে নিয়ে যাব। আপনি বলেন তো, কিন্তু এখন পর্যন্ত অতীত ছাড়া আপনি বর্তমানে দাঁড়াবেন কেমনে? আপনার তো পাঠাতনে দাঁড়াতে হবে তো। অবশ্যই, কিন্তু আপনি মানে আপনারাই বা অতীতটারে বাদ দিয়ে দিতে চান কেন? সবারই তো অতীত ভালো জিনিস, তো অতীত তো ভালো জিনিস। জামায়াত ওয়াজ ভেরি রাইট ইন 71। জামাতের অবস্থান খুবই ভালো ছিল তো 71 সালে। আপনারা সেটা খালিদ ভাই, আমি আপনাকে বলি 71-এর চেতনা কি? আমি তো মনে করি 71 চেতনা মানে দেশপ্রেম। 71-এর চেতনা যদি আমি এক কথাই বলি দেশপ্রেম, কিন্তু আপনি আজকে 54 বছরে আপনি বাংলাদেশে কি দেখেছেন? 54 বছরে দেশপ্রেম কোনটা? দেশপ্রেম কোনটা? চাঁদাবাজি করা কি দেশপ্রেম ছিল? আপনি লুট করা কোটি কোটি টাকা আপনি দেশ থেকে পালে, আপনি দেখেন, আপনি শত্রুরা পর্যন্ত বিশ্বাস করে জামাতের যে করাপশনের দিক থেকে, দুর্নীতির দিক থেকে, চাঁদাবাজির দিক থেকে জামাতের অবস্থাটা কত নিচে। আমি মনে করি এটা তর্কযোগ্য। অ্যাডভোকেট রাসেল, আমি মনে করি এটা তর্কযোগ্য। যেই বিএনপি আপনারা দুর্নীতিযুক্ত বলেন, সেই বিএনপি আপনাদের 2 জন বড় মিনিস্টার ছিল, 2 জন। আমাদের যে 2 জন মন্ত্রী ছিল, এই মন্ত্রীকে এখনো পর্যন্ত 11 সরকার চেষ্টা করেছে, এখনো পর্যন্ত দুর্নীতির একটা শব্দ পর্যন্ত জীবনে আমি শুনি নাই যে তারা কোনোদিন, এই যে আমি পুরো তারিখ লয়ে বসে আছি, জীবনে শুনি নাই যে তারা একটা প্রতিবাদ করছেন খালেদা জিয়া সরকারের। শরীয়তের আমি আপনাকে বলি, শরীয়তের বিধান কি জানেন? আমি আপনাকে বলি, শরীয়তের বিধান হচ্ছে আপনাকে প্রথমে, যদি আপনি কোনো খারাপ কিছু দেখেন, প্রথমে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে। যদি আপনি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য আপনার না থাকে, তাহলে আপনাকে মুখ দিয়ে বলতে হবে। যদি মুখ দিয়ে বলার সামর্থ্য আপনার না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা করবো মানে আমি করবো না সেটা। আপনি দেখেছেন এই মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রণালয়ে ছিল, জামাত শুরুতে জামাত বাধা দেওয়ার মাত্র 2 জন মন্ত্রী ছিল, মাত্র 18 জন। জামায়াতের পার্সেন্টেজ অনুসারে মাত্র 2 জন ছিল। জামাতের কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের মাওলানা নিজামীকে কেন নেওয়া হয়েছে? উনি কি বলে আপনার অবৈধ সুযোগটা না দেওয়ার কারণে ওনাকে বাধ্য করে ওনাকে কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। তারপরে উনি কি দুর্নীতি করার সুযোগ দেন নাই, নিজেও করেন না, উনি সুযোগ দেন নাই। আমি শরীয়তের বিধান, আপনি খুবই জ্ঞানী, আপনি আমাকে শুধু এটা বলেন যে হাত দিয়ে বাধা দিতে পারেন না, মুখ দিয়ে কিছু বলেন না, অন্তর দিয়ে ঘৃণা পোষণ করছেন, এর মধ্যে কোনটা? ওই 2 জন ওই ক্যাবিনেটে ছিলেন, ওই 2 জন অন্তর দিয়ে ঘৃণা পোষণ করছেন, অন্তর দিয়ে ঘৃণা পোষণ করছেন।
মুখ দিয়ে বলেছেন এবং নিজে দুর্নীতি করে নাই সেটা প্রমাণ মুখ করেছেন। দিয়ে বলছেন যে দুর্নীতির আমরা কথা, মুখ দিয়ে আমরা বলছেন শুনেন, দুর্নীতির কথা। অবশ্যই 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 কোথায় আপনি সেটা? দেখেন, কোথায় আপনি সেটা? দেখেন সক্রেটিসের মন্ত্রী একটা কথা থাকা আছে, অবস্থায় মন্ত্রিসভার character means- দুর্নীতির কথা বলছেন, কোথায় এটা? আপনি জামাত যদি ওই সময় কথা বলতো, ওই সময় যদি কথা বলতো, তাহলে দেশের সাথে গভর্নমেন্টটা কন্টিনিউ করা কঠিন হয়ে যেত, কঠিন হয়ে যেত। শুধুমাত্র দেশের সাথে ঐক্য নষ্ট হওয়ার জামাত সাথে প্রথম বিএনপির দুর্নীতির কথা কবে বলছে? বলেছে? আমি বলি জামাত বিএনপির দুর্নীতির কথা কবে কখন বলছে? তখন জামাত আনুষ্ঠানিক 2009, 10, 11, 12, 13 কখন বলছে বিএনপির দুর্নীতির কথা? আপনার জামাত আনুষ্ঠানিকভাবে কখনো বলেনি। জামাত আনুষ্ঠানিকভাবে কেন কখনো বলে বলেনি। নাই? যখন সরকার আপনি থেকে যখন বাইরে একটা হয়ে বলে সরকারের নাই মধ্যে কেন? আছেন, সরকার থেকে বাইরে সরকারের বলে মধ্যে নাই আপনি কেন? আছেন, অবশ্যই সবসময় বলেছে। সরকার থেকে বাইরে হয়ে বলে নাই বের কেন? হওয়ার পর- 9, 10, 11, 12, 13 থেকে- বলে নাই কেন? সরকার থেকে বের হওয়ার পর সবসময় বলেছে, কিন্তু যখন বিএনপি আমাদের দুর্নীতি দেশে করেছে একটা এটা বলেছে? ফ্যাসিজম, আপনি এটা তো একবারে পরিষ্কার ছিল, এটা খালিদ ভাই, এটা একবারে পরিষ্কার ছিল। আমি কেন মিস করে গেলাম? এটা একবারে পরিষ্কার ছিল, আমি কেন সবাই মিস- বলেছে, একবারে পরিষ্কার করেছিল, 9, পরিষ্কার 10, ছিল। 11, 12 কিন্তু অবস্থাটা কি ছিল তখন? 9, 10, 11 পরবর্তীতে অবস্থাটা কি ছিল? অবস্থাটা, বাংলাদেশের অবস্থাটা এমন ছিল, আপনি যখন আমাদের উপর ফেসিজম আমাদের মাথার উপরে ছিল, ওই সময় যখন ইন্টারনাল ভাবে আপনি এই জিনিসগুলোকে প্রকাশ করা হয়, তাহলে ঐক্য থাকে না, দেশের সাথে ঐক্য থাকে না। যে 17-18 বছর আপনি দেখেছেন, 17-18 বছর যে নির্যাতনটা সহ্য করেছে, দুই দলে সহ্য করেছে। এবং সবসময় আমার একটা মনে আছে, আমি খালিদ ভাই একটা কোট এন্ড আনকোট করে বলি, বেগম জিয়া 2008 সালে ইলেকশনে ওনার যে আসনটা, ফেনীর যে আসনটা, সেই আসনে আমার কাছে মনে আছে উনি একটা ছাত্র শিবিরের একটা প্রোগ্রামে আসছিলেন, ইফতার পার্টিতে আসছিলেন, একটা ইফতার ছাত্র শিবির অথবা জামাতের একটা ইফতার পার্টিতে আসছিলেন। তিনি যখন মেহমান বিভাগে আমার থাকার সুযোগ হয়েছিল, খালেদা দিয়ে বলেছেন, তো দেখো আমি যখন তোমাদের আমার যে আসন, আমার ভাই সাইদ ইস্কান্দার আসনটা পরিচালনা করেছে, আমি যেহেতু ইলেকশনের আগে কিছু টাকা আমি ঐক্যজোটকে মানে তোমার শিবিরকে দেওয়া হয়েছিল যে তোমরা এই ইলেকশনে খরচ করবা। যেদিন আমি জয়লাভ করলাম, পরের দিন তার একটা বস্তা ভরে সে অনেকগুলো আপনার ভাউচার নিয়ে আসছে এবং কি টাকা নিয়ে আসছে, বললো যে এই যে ভাউচার আমরা খরচ করেছি, এই টাকাগুলো উদ্বৃত্ত ছিল, এই উদ্বৃত্তগুলো আমরা নিয়ে আসছি। তার মানে বেগম জিয়াও বলতেন যে এই ছেলে তোমাদের ছেলেগুলো সোনার ছেলে, যাদের মধ্যে 1 টাকা দুর্নীতি কখনো পাওয়া যায় না। টাকা নেওয়াটাই দুর্নীতি না, টাকা নেওয়া বলতে আমি আপনাকে সেটা বলিনি, যে আপনি যখন ঐক্যজোটে যখন ইলেকশন করেন তখন ওই খরচ করার জন্য যে টাকা নিছেন ওইটাই ওইটা নির্বাচন কমিশনের জায়গা, আমি জানি ওই সময় ইলেকশনে ব্যয় ছিল 3 লাখ টাকা, আপনাদেরকে হয়তো দেওয়া হয়েছে 2 লাখ টাকা। না, সেটার খরচ সহ, কোথায় খরচ হয়েছে, কোথায় এভরিথিং ভাউচার সহ, এবং যে টাকা ব্যাক আছে সে টাকা পর্যন্ত ব্যাক দিয়েছে। আমার মনে হয় আপনি ঠিকই বলতেছেন। এই যে আপনাদের একজন দর্শক রফিক মমিন, উনি খুব সুন্দর করে বলছেন, রফিক মমিন 4898, তিনি বলছেন, খালেদ মহিউদ্দিন সাহেব আপনি জামায়াতের চরিত্র হনন করার এজেন্ডা নিয়ে নামছেন, আওয়ামী মালিকানাধীন টিভিতে চাকরি করতেছেন, আর ওখান থেকেই টাকা নিয়ে আওয়ামী এজেন্ডা নিয়ে মাঠে নামছেন। থ্যাংক ইউ। আমার অ্যাডভোকেট রাসেল, আপনি আইডিটাতে ঢুকেন, আপনি খালিদ ভাই আপনি আইডিটাতে সুযোগটাকে ঢুকেন, পূর্ব আফ্রিকার আওয়ামী লীগের লোক, তাই না? না, আপনি দেখেন আপনি আইডিটাতে ঢুকেন। ওকে, অসুবিধা নাই, আমি আইডিটাতে ঢুকবো, এগুলো আমি দেখি আইডি দেখি। অ্যাডভোকেট রাসেল, এখন আপনি যদি, আমার কাছে মনে হয় যে অ্যাডভোকেট রাসেল তার বক্তব্য তিনি স্পষ্ট করেছেন, জামায়াত কেন, কখন, কার সাথে কিভাবে রাজনীতি করেছে। আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন এবং আমার তার কথা পছন্দও হয়েছে। আমি যদি এখন আমার রাসেল আপনার সাথে কথা বলতে গিয়ে আসলে অনেকটা সময় পার হয়ে গেল, এখন যদি আমার প্রশ্নের দ্বিতীয় অংশে যদি আপনি আসতেন, সেটা হচ্ছে যে বিভিন্ন ইসলামিক দলগুলো তাদের মধ্যে শরীয়তের বিধান মারার ক্ষেত্রে পার্থক্য থাকা সত্ত্বেও সেইটা আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনায় একরকম ভাবে এটা করতে পারা যাবে, কারণ এটা দেখেন, এবং আপনি কেন কাছাকাছি মনে করছেন। আমি প্রশ্নটা পুরো করি, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। আমরা দেখেছি যে 4 দলীয় জোট ক্ষমতায় আসার পরে, মানে 2001 সালে পরে, 2002 সালের 5 জানুয়ারি পত্রপত্রিকাতে যে খবর প্রকাশিত হচ্ছে, সেই খবরটা হচ্ছে অনেকটা এরকম: মাওলানা দেলোয়ার হোসেন সাইদি 4 দলীয় জোটের মন্ত্রী ও এমপিদের উপস্থিতিতে নারায়ণগঞ্জে একটা ওয়াজ মাহফিল হইতেছে, সেইখানে তিনি বলতেছেন, তাকে কোট করতেছি, কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না, বরং ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে, সকল ভাস্কর্য ভেঙে ফেলা হবে। এইটা হচ্ছে তার বক্তব্য। আমার প্রশ্ন, আপনি পিছনে আইনের বই নিয়ে আছেন, আপনি একজন তরুণ আইনজীবী, আপনি এই বক্তব্যের সাথে কি একমত? আমার কেন এই প্রশ্ন মাথায় আসে, এই বক্তব্য কিন্তু দেলোয়ার হোসেন সাইদি ইলেকশনের আগে দেন নাই, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ, কোর্ট দিয়ে ফতোয়া হবে না, ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে। এখন যেমন জামাত ইসলামী বলতেছেন না যে আসলে ব্যাপারটা কি, আপনি এটা নিয়ে যদি একটু বলেন যে একরকম ভাবে এটা করা যাবে কিনা, কারণ আমরা এইটা একটা মাত্র কথা না, এরকম অসংখ্য কথা আমরা 2001 থেকে 2006 সাল পর্যন্ত শুনছি। দেখেন, আমার প্রথম কথা হচ্ছে, ইসলাম কখনো ইসলামে একটা বিধান আছে যে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে,
মানে হচ্ছে ফিতনাটা হচ্ছে হত্যা থেকে নিকৃষ্ট। ফিতনা মানে বিশৃঙ্খলা তৈরি করা। ইসলামী স্টেটের যে পলিসি, জামাতের আমির কিন্তু বলেছে যে দেশের জনগণ যদি সম্মতি দেয় তাহলে আমরা আইন পরিবর্তন করব, কিন্তু বিদ্যমান আইন, বাংলাদেশে বর্তমান যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইনে মাত্র 5 থেকে 10% আছে ইসলাম বিরোধী, আর বেশিরভাগই হচ্ছে ইসলামের। আপনি দেখেন আমাদের পার্সোনাল ল আছে, পার্সোনাল যে লটা আছে এই পার্সোনাল ল প্রত্যেক ধর্ম মেনে চলে, প্রত্যেকটা ধর্ম মানে প্রত্যেকটা পারিবারিক ধর্মের law, নিয়ম কানুনগুলো, হ্যাঁ পারিবারিক পারিবারিক ল গুলো মেনে চলে। কিন্তু আপনি 5 থেকে 10%, আপনি দেখেন ইসলামে মদকে নিষিদ্ধ করা হয়েছে। আমার কাছে আমাদের বর্তমান যে আইনটা, আমার মনে হয় যে বর্তমান যে আইনটা, এই আইনটা আপনি দেখেন আমাদের সংবিধান 15-16 বার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে আইনে amendment মদ হয়েছে। নিষিদ্ধ, বর্তমান বাংলাদেশে আইনে তো মদ বাংলাদেশে আমি আসছি, আমি শেষ না করলে আপনি এটা মানে না কিন্তু আপনি এগুলি ব্যাখ্যা করেন, এগুলি কথা বললে আপনি ব্যাখ্যা করেন। 5 থেকে 10% আইন যদি থাকে, আমি বলি 5 থেকে 10% আইন যদি থাকে যেটা ইসলাম বিরোধী, আপনি 2-3টার কথাও বললেন একটু, তাহলে আমি বুঝতাম। হ্যাঁ আমি কারণ বলছি বলেন। আমি খালিদ ভাই বলছি, যেমন আপনি দেখেন আমার কাছে মনে হচ্ছে আমাদের যে প্রচলিত আইন ইসলামী আইন থেকে আরো বেশি রেডিক্যাল, আরো বেশি কঠিন। কেন কঠিন? আপনি দেখেন আমি বলি আমাদের দেখেন, আমাদের এই মদ শুধু হচ্ছে মুসলমানদের জন্য নিষিদ্ধ, ইসলাম হচ্ছে মুসলমানদের নিষিদ্ধ, যারা অন্য ধর্মাবলম্বী আছে তাদের জন্য মদ নিষিদ্ধ না। কিন্তু আমাদের বাংলাদেশের আইনে মদ সবার জন্য নিষিদ্ধ। তারপর আপনি দেখেন যে শুকরের মাংস আমাদের ইসলামিক আইনে শুকরের মাংস নিষিদ্ধ হচ্ছে মুসলমানের জন্য, অমুসলিমের জন্য নিষিদ্ধ না। কিন্তু আমাদের আইনে শুকরের মাংস আমদানি করা, এটা কি ইসলাম বিরোধী? এই আইনটা কি ইসলাম বিরোধী? আমি আসি, শুকরের মাংস আমদানিও করা যাবে না। তার মানে এই দেশে তো অমুসলিম লোকজন আসে। আমি এই জন্য বলি বাংলাদেশের যে আইন আছে এটা আরো বেশি রেডিক্যাল, আরো বেশি 5-10% ইসলাম বিরোধী আইনের কথা বললেন আপনি আমাদের আইন যেমন আপনি দেখেন আমাদের এই পারিবারিক আইনে দেখেন, পারিবারিক আইনের মধ্যে ডিভোর্সের ক্ষমতা, আমাদের ইসলামিক আইনে ডিভোর্সের ক্ষমতা নারীকে দেওয়া হয়নি, সেখানে পারিবারিক আইনে ডিভোর্সের ক্ষমতা নারীকে দেওয়া হয়েছে। এটা একটা আছে। তারপর হচ্ছে নারী পুরুষ সমান, আমাদের ইসলামে আছে উত্তরাধিকার যে সাকসেশনের যে বিষয়টা আছে 2 এবং 1 সেখানে সমান করা হয়েছে। এমন কিছু 5 থেকে 10% আর বেশি। কিন্তু বিষয়টা হচ্ছে উত্তরাধিকার আইনে কি সমান করা হয়েছে? উত্তরাধিকার আইনে কি সমান করা হয়েছে? আমি খালিদ আমি আসি, আমাদের মূল সমস্যার জায়গাটা কি কোনটা জানেন? আমাদের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ না। আইনের প্রয়োগের জন্য দেখেন আই এম লুজিং মাই পেশেন্স, মানে লার্নেড কাউন্সিল, আপনি কিন্তু প্রতিটা কথা আপনি বলতেছেন এবং এইটার পক্ষে আপনি কোনো যুক্তি দিতেছেন না, বরং আপনাকে যারা পছন্দ করে তখন আপনি বলতেছেন যে তারা বলতেছেন যে আমি কুতর্ক করতেছি। ভাই আপনি বলতেছেন 5 থেকে 10% ইসলাম বিরোধী আইন আছে। ভাই আপনি আমার ইসলাম বিরোধী আইন আগে দেখেন না। আপনি বলতেছেন যে মদ, আমি তো দেখালাম, আমি তো ডিভোর্সটা দেখাইছেন ইসলাম বিরোধী আইন যে মদ বাংলাদেশে শুধু মুসলমানদের জন্য নিষেধ, এটা ইসলাম বিরোধী আইন না। আমি সেটা বলি নাই, বলেন ইসলাম বিরোধী আইন। আপনি মিসকোট করছেন। আমি বললাম বাংলাদেশ ইসলামে হচ্ছে শুধু মুসলমানের জন্য নিষিদ্ধ, আর বাংলাদেশের যে আইন এই আইনটা হচ্ছে সকল ধর্মের জন্য নিষিদ্ধ। অ্যাডভোকেট রাসেল, আমি আপনাকে অনুরোধ করছি ইসলাম বিরোধী আইনের উদাহরণ দেখান। তা আমি তো বললাম যে নারী যে ডিভোর্সের যে ক্ষমতা, নারীর ডিভোর্সের ক্ষমতা ইসলামে দেয় নাই। কিন্তু আমাদের প্রচলিত আইনে নারী তারপরে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে। আচ্ছা, এইটা আপনি স্বামীকে ডিভোর্স দিতে পারতেছেন, আপনি ইসলাম বিরোধী, তাই তো? হ্যাঁ, এটা আমাদের আইনে আছে যে আপনি শুধু স্বামীকে ক্ষমতা দেওয়া হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ইসলাম বিরোধী আইন। আর যে সম্পত্তির ক্ষেত্রে 2 আর 1 এর ক্ষেত্রে সমানের একটা প্রস্তাবনা আছে, হয় নাই এখনো সমান প্রস্তাবনা আছে, পাস হয়নি। আপনি তো বলেন এটা আইন, প্রস্তাবনা আছে, দুইটা তো 2 জিনিস, তাই না? পাস হয়নি। লার্নেড কাউন্সিল, দুইটা তো 2 জিনিস। তো ওইটা একটা পাস হয় নাই, তাহলে আপনি বলতেছেন যে এখন পর্যন্ত একটা পাওয়া গেল যে নারীদের ডিভোর্সের যে ক্ষমতা দেওয়া আছে সেটা ইসলাম বিরোধী। আপনারা আসলে সেটা চেঞ্জ করবেন, তাই তো? না, চেঞ্জ এটা শুনেন, ইসলামের চেঞ্জের একটা বিষয় আছে। ইসলাম হুট করে চেঞ্জের বিশ্বাসী না। আপনি দেখেন মদ যখন নিষিদ্ধ করা হয়েছে, প্রথম ইসলামের নিয়ম হচ্ছে প্রথম হচ্ছে সচেতনতা তৈরি করা। প্রথম হচ্ছে ইসলামের সচেতনতা তৈরি করবে। দেখেন মদ যখন নিষিদ্ধ করা হয়েছে প্রথমে বলেছে মদটা হচ্ছে ক্ষতিকর বস্তু। এরপরে দ্বিতীয় ট্রামে বলেছে মদ খাওয়া অবস্থায় তোমরা নামাজ চলা অবস্থায় তোমরা মদ খেও না। তৃতীয়বার নিষিদ্ধ করা হয়েছে। তার মানে ইসলামের প্রত্যেকটা জিনিস হচ্ছে ধারাবাহিক ভাবে হবে। আপনি হুট করে কোনো কিছু নিষিদ্ধ করে দেওয়া, আপনি দেখেন আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছে মূর্তি ভাঙার জন্য। সে রাসূল 13 বছর মূর্তিকে সামনে রেখে নামাজ পড়েছেন। কিন্তু যখন মক্কা বিজয় হলো রাসূল মূর্তি ভাঙতে হয়নি, অটোমেটিকলি যারা তৈরি করেছে তারাই। এই কথাটা আপনি বেশিরভাগ সময় বলেন, যদি আপনি কি বুঝাতে চান আমি বুঝি না, কিন্তু মানে
আমি আমি বুঝাতে চাই প্লটটা কি আপনার আমি আপনার তিনটা কথার আমি কোনো প্লট বুঝলাম না। মানে মদ না, শুধু আমি- মুসলমানদের জন্য কেন নিষিদ্ধ হবে, সারা সবার জন্য কেন নিষিদ্ধ হবে, শুধু মুসলমানদের জন্য কেন হবে না, শুকরের মাংস কেন আমদানি করা যাবে না, এই মূর্তি সামনে রেখে আমি- নামাজ কেন পড়া যাবে না, এই প্লটটা আমি- কিসের জন্য? মানে বুঝি খালিদ নাই ভাই তো। খালিদ ভাই আপনি এটা বুঝে নিতে, আমি 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 কি বলতে চাই, আমি বলতে চেয়েছি হচ্ছে বর্তমানে সবাই বলে যে ইসলামী স্টেট কায়েম হলে অধিকার থাকবে না। আমি মনে করি বর্তমান আমাদের যে ইসলামিক আইন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি দেখলেন, আপনাদের কাছে কী মনে হলো ভিডিওতে? তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খালিদ মহিউদ্দিন আজকে টকশোতে আলোচনা করছেন, তার সাথে ছিলেন মির্জা ফখরুল। তো মির্জা ফখরুল অনেক মূল্যবান কথা বলছেন, তো সেই কথা থেকে আপনি কি শিখলেন, কি জানলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই টকশো থেকে কি জানলেন, কি বুঝলেন, কি শিখলেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি একটি কমেন্ট করেন, সেই কমেন্টে আরেকজন এসে পড়বে, সেও কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে আপনার এই কমেন্টের দ্বারা। এবং আপনার চিন্তাভাবনার ভিতরে যদি কোনো প্রকার ভুল থাকে, সেই ভুল ধারণাটি কিন্তু ধরিয়ে দিতে পারবে এবং আপনি কিন্তু সেখান থেকে শুধরাতে পারবেন। আশা করি আপনি একটি কমেন্ট অবশ্যই করবেন এবং একটি লাইক অবশ্যই দিবেন। আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।